যা পেয়েছেন, আসবাব পেয়েছেন, প্রিন্টার পেয়েছেন, ফোন পেয়েছেন, রেফ্রিজারেটর, ফ্যাক্স মেশিন, এগুলো সমস্ত, তার সঙ্গে মুরগি, ছাগল, খাবার যা পেয়েছেন তাই লুট করেছেন। ফলে এটার মধ্যে আপনি অন্যত্র কোনো চিন্তা ভাবনার বাইরে, মানে সমস্ত জায়গায় একই ফেনোমেনা দেখা যাচ্ছে। ফলে এনারা যা করলেন সেটাকে আজ যাই হোক স্বাধীনতা আন্দোলন বা ছাত্র আন্দোলন, এটা এটা প্রধানত বলা যায় যে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিচ্ছু আমার মনে হয় না। ভারতকে আশ্রয়টা দিতেই হবে, তার কারণ আজকে আমি আপনাদের সামনে, চ্যানেলের সামনে বলে দিলাম যে দুদিন বাদে বাংলাদেশকে পাকিস্তানের মতো বাটি নিয়ে বিভিন্ন দেশের কাছে ঘুরতে হবে। যদি ইসলামিক জিহাদের পাল্লায় যদি এরা পড়েন তাহলে এদের অবস্থা কিন্তু শেষ। বিষয়টা যদি আপনারা একটু ব্রড স্পেকট্রামে দেখেন তাহলে কিন্তু এই জিনিসটা নতুন নয়। ইসলামিক মুভমেন্টের বিভিন্ন জায়গায় এই ধরনের মুভমেন্ট কিন্তু হয়ে এসছে। যদি পাকিস্তানে চিন্তা করেন, যখন পাকিস্তানে ইসলামিক যে দল তারা এবং পিটিআই, হ্যাঁ, যেটা ইমরান খানের দল, তারা কিন্তু বাংলাদেশের একটি কোরকে এরকম ভাবে দখল করে, তার বাড়ি থেকে খাবার চুরি করে খায়, তার হাঁস, মুরগি, এমনকি ময়ূর পর্যন্ত চুরি করে নিয়ে যায়। ফলে ইসলামিক জিহাদিদের এটা একটা অদ্ভুত ব্যবস্থা যে লুট করো, যা যেখানে পাওয়া যায়, যা পাওয়া যায়, দরকার পড়লে পায়ের জুতো থেকে গাড়ি পর্যন্ত যা পাওয়া যাবে তাই লুট করো। হ্যাঁ, গনিমতের মাল বলে একটা কথা আছে, যদি দরকার পড়ে সেখানে যদি কোনো মেয়েরা থাকতেন বা কোনো কিছু থাকতেন তাহলে তারা কিন্তু তারাও সেই জিনিসটাকেও লুট করতেন। হাতের কাছে কিছু পাননি, যা পেয়েছেন, আসবাব পেয়েছেন, প্রিন্টার পেয়েছেন, ফোন পেয়েছেন, রেফ্রিজারেটর, ফ্যাক্স মেশিন, এগুলো সমস্ত, তার সঙ্গে মুরগি, ছাগল, খাবার যা পেয়েছেন তাই লুট করেছেন। ফলে এটার মধ্যে আপনি অন্যত্র কোনো চিন্তা ভাবনার বাইরে, মানে সমস্ত জায়গায় একই ফেনোমেনা দেখা যাচ্ছে। ফলে এটাকে আলাদাভাবে আপনি পৃথক একটা ঘটনা ঘটছে সেটা কিন্তু নয়। গতকাল আমরা যে দেখলাম যে সময় শেখ হাসিনাকে দেওয়া হয় তার যে রেজিগনেশন সেটি জমা দেওয়ার জন্য, এবং তারপরেই গণভবনে রীতিমতো আমাদের চোখের সামনে যে ছবি বারংবার এসেছে সেটা হচ্ছে সোজা শেখ হাসিনার বেডরুমে ঢুকে পড়েছিলেন বেশ কিছু বিক্ষোভকারীরা। সেখানে কেউ কেউ শেখ হাসিনার বিছানা দখল করে সেখানে শুয়ে ছবি তুলতেও বাদ রাখেনি, পায়ে স্নিকার্স পরে তাদেরকে দেখা গেছে একদম রীতিমতো পোজ দিয়ে ছবি তুলছেন বিভিন্ন তরুণরা। কি বলবেন? বিষয়টা হচ্ছে যে মানুষের বিকৃতিটা কোন জায়গায় গেলে একটা আন্দোলন, সেটা যখন সফল হলো, যখন প্রধানমন্ত্রী চলে গেলেন, তো তখনই তো শেষ হয়ে যাওয়ার কথা। সেখানে তার বেডরুমে গিয়ে তার আলমারি খোলা, তার বেডরুমের বেডের মধ্যে জুতো পরে উঠে শুয়ে পোজ দেওয়া, তার যেখানে একটা পুকুর ছিল সেই পুকুরে নৌকো বিহার করা, তার ফ্রিজ খুলে খাবার নিয়ে যাওয়া, হ্যাঁ, মাছ কাঁধে করে নিয়ে যাওয়া, হাঁস, মুরগি, ছাগল যা পাচ্ছেন কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছেন, এটা কোনোদিন কোনো ভদ্র সমাজ ব্যবস্থার অঙ্গ হতে পারে না। ফলে এনারা যা করলেন সেটাকে আজ যাই হোক স্বাধীনতা আন্দোলন বা ছাত্র আন্দোলন, এটা এটা প্রধানত বলা যায় যে বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিচ্ছু আমার মনে হয় না। সরকার বিরোধী আন্দোলনের ছিলায় বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো হামলা চলছে সংখ্যালঘুদের উপরই, এমনই দাবি করছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সংগঠনের পক্ষ থেকে। দাবি করা হচ্ছে যে সে দেশের 29টি জেলায় সংখ্যালঘুদের উপরে হামলা চালানো হয়েছে, অরাজনৈতিক সাধারণ মানুষের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ, ভাঙা হয়েছে মন্দির। কারণ বিষয়টা হচ্ছে একটা জায়গায় আমরা বোধহয় বুঝতে চাইছি না বা বুঝেও কোনো জায়গা থেকে মানে এটাকে ইগনোর করছি। সেই বিষয়টা হচ্ছে কোনো ইসলামিক মেজরিটি দেশে অন্য ধর্মের কোনো স্থান নেই।
সেখানে হয় তাকে জিজিয়া দিয়ে থাকতে হবে অথবা কনভার্টেড হতে হবে। এই যে আন্দোলনটা হলো, এর মূল যদি অভিমুখ ধরা হয় তাহলে কিন্তু ভারত বিরোধিতার জায়গাটাই আসছে এবং স্পেসিফিক্যালি হিন্দু বিরোধিতার জায়গায় আসছে। ফলে এইরকম ঘটনা, মন্দির ভাঙা, ছাত্র আন্দোলন, তারা প্রশাসনিক অবস্থার পরিবর্তন চাইছেন, একজন শাসককে ফেলে দিয়ে আরেকটা শাসন চাইছেন। তো সেখানে মন্দির আক্রমণ হবে কেন? মন্দির আক্রমণ হবে এই কারণেই, তার কারণ হচ্ছে যে আলটিমেটলি মুসলমান কাউকে এখানে থাকতে দেবো না। হ্যাঁ, একজন মৌলবী তিনি বলছিলেন যে 2040 সালের মধ্যে পুরো বাংলাদেশকে আমাদের মুসলিম রাষ্ট্র করতে হবে। এরকম ঘটনা এখানে অনেকজন মৌলবী, তাদের যে মজলিস চলে, তাদের যে প্রোগ্রামগুলো চলে, হ্যাঁ, তাতে কিন্তু এই কথা বারবার ওনারা বলছেন। এটা কিন্তু নতুন কথা বলছেন না। ফলে মন্দির ভাঙাটা তার পার্ট, এবং হিন্দুদের মেয়েদের তুলে নিয়ে যাওয়া, তাদের সম্পত্তি লুট করা, এটার মধ্যে নতুনত্বের তো কোনো জায়গা নেই। এই ঘটনা তো মানে পাকিস্তান তৈরি হওয়ার আগে থেকে ভারতীয়রা দেখে এসছে। ফলে নতুনত্বর কি আছে? নোয়াখালীর ঘটনাগুলো কি ভুলে গেছে মানুষ? ফলে এটার মধ্যে কোনো নতুনত্ব নেই, ওরা এটা করবে এটা জানাই ঘটনা, এবং সেটা তারা কিন্তু ডিক্লেয়ার্ড কন্ডিশনে তারা এই বিষয়গুলো করেছে। একটা কথা তো বলতেই হয় যে আমরা দেখছি গতকাল থেকে যে সংবাদ মাধ্যমটা যেন একদম অচিরেই ভাগ হয়ে গিয়েছে, এই জিনিসটা দেখা যাচ্ছে কোথাও গিয়ে। এই যে বিভিন্ন কথা উঠে আসছে যে বাংলাদেশের তরফে ছাত্ররাই রীতিমতো সংরক্ষণ করছে মন্দিরগুলোকে, অপরদিকে আবারও একটা চিত্র উঠে আসছে, সেখানে আমরা হাহাকারের ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের। কোন চিত্রটাকে মান্যতা দেবে পশ্চিমবাংলার জনগণ, কি বলবেন? বিষয়টা যদি ছাত্র আন্দোলন কাউকে সুরক্ষায় দিত, তাহলে পুলিশের থানাগুলোকে ওইভাবে ভেতরে পুলিশ রেখে তাদের পুড়িয়ে মারার কি কোনো বিষয় ছিল? আওয়ামী লীগ লিডারদের বাড়িঘর লুট করে তাদের ঘরের মধ্যে ঢুকিয়ে আর আগুন জ্বালিয়ে তাদের জীবন্ত মারার কোনো বিষয়টা ছিল কি? এবার বিষয়টা হচ্ছে, প্রশাসন যারা আজকে ক্ষমতা দখল করেছে, তাদের ক্ষমতা দখল করতে সাহায্য করেছে এই পুলিশ এবং মিলিটারি, কিন্তু এই মিলিটারিরাই কিন্তু গুলি চালিয়ে সেই ছাত্রদের মেরেছিল। অর্থাৎ যারা আমেরিকান অর্থে এই ছাত্রদের ওপর অত্যাচার করেছিল, তারাই কিন্তু আবার এদের সঙ্গে হাত মিলিয়ে এরা কিন্তু হিন্দুদের ওপর বা আওয়ামী লীগের ওপর যে আক্রমণগুলো নামাচ্ছে, তারা কিন্তু এইভাবেই আক্রমণগুলো নামাচ্ছে। এখানে হয়তো দেখতে আপনার মনে হচ্ছে যে একটা মানে জনরোষ তৈরি হয়েছে, বিষয়টা হচ্ছে একদম প্রি প্ল্যান্ড ওয়েতে বিষয়টাকে করা হয়েছে, যে কারা কোন সময় কোন জায়গায় থাকবে, কতক্ষণ চলবে। হ্যাঁ, শুধু আমেরিকান ডিপ স্টেটের কথা বলছি, এখানে চাইনিজ ডিপ স্টেট ব্যাপকভাবে কাজ করেছে, তারাও কাজ করেছে তাদের মতো করে। কারণ বিভিন্ন জায়গায় তাদের, আপনি জানেন যে কয়েকদিন আগে জিয়া কে করা ওই বন্দি মুক্তির জন্য, হ্যাঁ, বলা হয়েছিল, সেখানে চাইনিজ এরা বলেছিল যে জিয়াকে, বেগম জিয়াকে আর কি, যে মুক্তি দেওয়ার জন্য। বা কয়েকদিন আগে আপনার যখন শেখ হাসিনা চীন সফরে যায়, তখন প্রায় 3 দিনের সফর 1.5 দিনে কমপ্লিট করে চলে আসে, যেখানে $5 বিলিয়ন সাহায্যের বিষয়টা ছিল, সেই $5 বিলিয়ন 300 মিলিয়ন এসে দাঁড়ায়। তো এই যে বিষয়গুলো আছে, এবং চাইনিজ যে ইম্পোর্ট ব্যবস্থাকে কি করে রুখে দেওয়া যায়, সেই ব্যবস্থা মানে শেখ হাসিনা নিয়েছিলেন। তো এইগুলো অনেকগুলো বিষয়গুলো একটা আছে, যেটা হয়তো আপনার দেখে মনে হচ্ছে যে জাস্ট একটা ছাত্র আন্দোলন, যেই আন্দোলনটার ফলস্বরূপ এটা। আসলে এর পেছনে যে সমস্ত এজেন্সিগুলো কাজ করছে বা একটা তার আন্তর্জাতিক প্রভাব বাংলাদেশের রাজনীতির ওপর পড়েছে, সেগুলোকে কোনো সময় আমরা ডিনাই করতে পারি না। আপনারা যদি খবর রাখেন তাহলে দেখবেন যে যখন শেখ হাসিনার নির্বাচন চলছিল, তার আগে আমেরিকান ফরেন পলিসি যারা মেকার আছেন এবং যারা পেন্টাগনের যে সমস্ত ডিফেন্স এক্সপার্টরা রয়েছেন, তারা চেয়েছিলেন যাতে শেখ হাসিনা হেরে যান, কিন্তু ভারতবর্ষের সমর্থনে শেখ হাসিনা মানে
শাসন ক্ষমতায় থেকে যান। ফলে বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনার বিরোধিতাটা ভারত বিরোধিতা এবং হিন্দু বিরোধিতার জায়গায় গেছে, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে সেখানে তারা কাজ করে গেছে। গতকাল শেখ হাসিনা যে পণ্যবাহী যে বিমানে করে বাংলাদেশ থেকে পাড়ি দেন, তখন পাটনা হয়ে তিনি ভারতবর্ষে প্রবেশ করেন এবং ভারতবর্ষে প্রবেশ করার পরে দিল্লিতে একদম সরাসরি একদম যে ইন্ডিয়ান এয়ারবেস, সেখানে আমরা দেখলাম একদম প্রতিরক্ষা দপ্তরের একদম চিফ লেভেলের যারা ডেপুটি রয়েছেন অজিত ডোভালের সাথে তিনি মিটিং করেন এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে দিল্লি কি ঠিক করলো? এবার কথাটা হচ্ছে, আমি ওই যে একটু আগে বলছিলাম আপনাকে যে আসলে এর পেছনে খেলোয়াড় কারা সেটাকে আপনাকে বুঝতে হবে। যেহেতু আমেরিকান ডিপ স্টেট এখানে কাজ করছে, ফলে তিনি না তো ইউরোপের কোনো জায়গার আশ্রয় পাবেন, না তো ইংল্যান্ডের কোনো জায়গায় আশ্রয় পাবেন। সেখানে একমাত্র ভারতই ছিল যার কাছে আশ্রয় পাওয়ার জায়গাটা ছিল। এবার সেই জায়গায় ভারতকে আশ্রয়টা দিতেই হবে, তার কারণ ভারতের সঙ্গে যে বাংলাদেশের যে দীর্ঘ 71 সালের যুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পর থেকে আর দীর্ঘ সময় ধরে প্রতিবেশী একটা দেশের বিভিন্ন যে উঠা পড়া বাণিজ্য এবং ভারতের যে সীমান্ত সুরক্ষা, সেগুলো সবকটাই এত নিবিড়ভাবে যুক্ত। ভারত ছাড়া আর কোন দেশ আছে যে শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারেন? আমার তো মনে হয় না যে ভারত এখানে কোনো ভুল কাজ করেছে। একটা কথা তো বলতেই হয়, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতবর্ষের সমাজ মাধ্যমে যদি চোখ রাখা হয়, বিশেষত সেই সমাজ মাধ্যমে চোখ রাখলে দেখা যাচ্ছে সংখ্যালঘুদের মধ্যে থেকে অনেকেই বলছেন, বিশেষত আমি একদম নাম নিয়ে বলবো, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে, তিনি একদম পোস্ট করেছেন একদম শেখ হাসিনার সেই বাড়ির সুইমিং পুলের ছবি দিয়ে, যে ভারতীয় জনকল্যাণ ভবনেও কি এরকম একটা সুইমিং পুল আছে, বড় জানতে ইচ্ছা করে। এবং একজন সাংবাদিক তিনি বলছেন যে একদম যাদের কখনোই টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না বৃহত্তর জনশক্তিকে, সেখানে অনেকে বলছেন যে বাংলাদেশের পরে এবারে বোধহয় ভারতবর্ষের পালা। কি মনে হয় আপনার, বাংলাদেশের অশান্তির এই যে অশান্তি হলো, শেখ হাসিনার যে পতন, ভারতের বিপদ কতটা বাড়লো? যদি কেউ মনে করে যে বাংলাদেশ বা পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দেশগুলোয় আর কু করা সম্ভব, তাহলে সম্ভব। কিন্তু ভারতবর্ষে না তো কু করা সম্ভব, আর না তো সেনাবাহিনী সেইভাবে ভারতবর্ষে কোনোদিন আর সেনা অভ্যুত্থান করার চেষ্টা করেছে। ভারতবর্ষের সেনাবাহিনী অন্য ধাতুর তৈরি। শুধু তাই নয়, ভারতবর্ষের জনগণ, আপনার মনে আছে যদি জরুরি অবস্থার ঠিক আগের মুহূর্তে, তখন কিন্তু বিভিন্ন জায়গায় গণ আন্দোলন তৈরি হয়েছে। সেটা প্রায় গুজরাট থেকে শুরু করে সারা ভারতবর্ষব্যাপী তার ব্যাপ্তি হয়েছে। কিন্তু কোনো সময় প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা বা রাষ্ট্রপতি ভবন দখল করা বা পার্লামেন্ট হাউস দখল করা, এটা কোনো সময়ই তাদের লক্ষ্য ছিল না। আসল কথা কি আছে, মেহবুবা মুফতির মেয়ের কথা বলছেন, ব্যাপারটা ওনার বক্তব্য থেকেই এটা বোঝা যায় যে ওনারা কোন মানসিকতায় বিলং করেন। অর্থাৎ ইসলামিক দেশগুলোয় যেরকম যে যা পাওয়া যায়, যুদ্ধক্ষেত্রে হেরে যাওয়া যোদ্ধার যা সম্পত্তি আছে তা দখল করো, এই মানসিকতারই প্রতিফলন এদের মধ্যে দেখা যাচ্ছে। ফলে জিহাদ করতে গেলে জিহাদে এই সম্পত্তি দখল করার একটা বিষয় আছে। উনি হয়তো সেটাই মিন করছেন যে ভারতবর্ষেও বোধহয় জিহাদ করতে হবে। সেই জিহাদি মানসিকতাকে উস্কানোর চেষ্টা করলেও ভারতবর্ষে যারা রাষ্ট্রবাদী মুসলমানেরা রয়েছেন এবং যারা হিন্দুরা রয়েছেন, তারা কখনোই এই সিস্টেমটাকে সফল করতে দেবেন না যে ভারতবর্ষের মধ্যে গণ অভ্যুত্থান হলো, সেনা অভিযান হলো, ভারতবর্ষের সরকারকে এইভাবে ফেলে দেওয়া গেল। ভারতবর্ষের সরকার যদি পড়ে, তাহলে সেটা নির্বাচনের মাধ্যমেই করবে। দেশের এই যে অশান্তি, এর পেছনে কি পাকিস্তানের হাত রয়েছে বলে আপনার ধারণা? 100% পাকিস্তানের হাত ছাড়া এ ঘটনাটা ঘটতেই পারে না। তার কারণ আইএসআই আজকে থেকে নয়,
দীর্ঘদিন যদি আপনি বাংলাদেশের ইতিহাস খোঁজেন তাহলে আপনি দেখতে পাবেন যে 1975 সালে যখন মুজিবুর রহমানকে মারা হয়, তখন সেই মারার পেছনে সিআইএ এবং আইএসআই ছিল, এবং এই ঘটনার পেছনেও অবধারিতভাবে আইএসআই এর প্রত্যক্ষ মদত রয়েছে, এবং আমেরিকান এবং চাইনিজ ডলার এখানে ঢোকানো হয়েছে এই পুরো আন্দোলনটাকে তৈরি করার জন্য। না হলে জামাত ইসলামী যখন 71 সালের স্বাধীনতার পরে যখন জামাত ইসলামী শেষ হয়ে যাবার কথা, রাজাকার বাহিনী শেষ হয়ে যাবার কথা, তারপরে কি করে এরা এত বছর ধরে এই ঘটনাগুলো ঘটিয়ে চলছে? আসলে আইএসআই কিন্তু কোনো কালেই বাংলাদেশ থেকে তার নিজের হাত গুটিয়ে রাখেনি, সব সময় পাকিস্তানের একটা অংশের হাত এখানে ছিল। আপনি মনে করে দেখুন, যখন ওয়ার্ল্ড কাপে ভারত হারে, তখন বেশ কয়েকজন বাংলাদেশি সমর্থক বলেছিলেন যদি কলা গাছের সঙ্গে বাংলাদেশ মানে ভারতের খেলা হয়, আমরা কলা গাছকে সমর্থন করব। এই মনোবৃত্তিটাই প্রমাণ করে যে আইএসআই কিন্তু এখনো তলায় তলায় কাজ করে যাচ্ছে। না হলে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়লো, যারা স্বাধীন করলো বাংলাদেশকে, তাদের প্রতি এত ক্রোধ, জাতক ক্রোধ বলা হয়, সেই জাতক ক্রোধটা কেন? এটার কারণটা হচ্ছে আইএসআই তাদের ইসলামিক জিহাদটা তাদের মনের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিয়েছে, তার ফলটা হচ্ছে এইসব। শেখ হাসিনার পলায়ন, খালেদার মুক্তি কিভাবে দেখছেন? বাংলাদেশের জন্য কি ভয়ঙ্কর দিন আসছে? অবশ্যই শুধু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর দিন আসছে না, ভারতবর্ষ এবং তথা আশেপাশের যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের জন্য ভয়ঙ্কর দিন আসছে। আপনারা যদি খবর রাখেন তাহলে দেখবেন যে পাকিস্তানেও কিন্তু এরকম একটা ইন্টারনাল মুভমেন্ট হচ্ছে। এর ফলে সৌদি আরব থেকে আরম্ভ করে ইউনাইটেড আরব আমিরশাহী এবং আরব দুনিয়ার বেশ কিছু দেশ এবং ইউরোপিয়ান বিভিন্ন দেশ, তারা পাকিস্তানি লোকেদের আর সে দেশে ভিসাই দিচ্ছে না এবং তাদের ধরে ধরে জেলে পুরছে। কয়েকদিন আগে আপনি যদি খবর রাখেন তাহলে দেখবেন যে বাংলাদেশে কিছু ছাত্র এবং কিছু মানুষ যারা ইউনাইটেড আরব আমিরশাহীতে এই আন্দোলন, ছাত্র আন্দোলনের পক্ষে আন্দোলন করতে গেছিল, তো তাদের অ্যারেস্ট করে প্রায় গোটা 150 জনের কাছাকাছি অ্যারেস্ট হয়েছিল। তাদের গোটা 50 জনেরকে প্রায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 30-35 জনকে 10 বছরের জন্য, বাদ বাকি কাউকে 5 বছরের জন্য, মিনিমাম 5 বছর, 5-7 বছর, 7 বছরের জেল সবার হয়েছে, কারুর 10 বছর, কারুর মানে লাইফ টাইম সেন্টেন্স হয়েছে। ফলে বাংলাদেশ যে অন্যান্য পৃথিবী থেকে পৃথক হয়ে যাচ্ছে, তাদের যে যৌক্তিকতা ক্রমশ ফুরিয়ে যাবে ইসলামিক এই মুভমেন্টের জন্য এবং ইসলামিক জিহাদের ফসলে তারা বড় হয়ে ওঠার জন্য, এবং বাংলাদেশের ইকোনমি যেভাবে ডাউনফল হবে, আজকে আমি আপনাদের সামনে চ্যানেলের সামনে বলে দিলাম যে দুদিন বাদে বাংলাদেশকে পাকিস্তানের মতো বাটি নিয়ে বিভিন্ন দেশের কাছে ঘুরতে হবে। যদি ইসলামিক জিহাদের পাল্লায় যদি এরা পড়েন তাহলে এদের অবস্থা কিন্তু শেষ। একদম। বাংলাদেশের জেল থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন কয়েকশো বন্দী। বাংলার কাঁটাতার হিম সীমান্তে বাড়ছে আতঙ্ক। আমরা দেখেছি গতকালই কিন্তু শিলিগুড়ির কাছাকাছি যে বর্ডার গুলো, সেখানে যথেষ্ট জোরদার করা হয়েছে সিকিউরিটি ফোর্সেস। কি বলবেন? আপনার প্রশ্নটার মধ্যেই কিন্তু উত্তরটা রয়েছে। আমি এইভাবেই বলতে চাই যে যদি এখানকার সরকার যদি মনে করেন যে কাউকে সীমান্ত পেরিয়ে ঢুকতে দেবো না, তাহলে কোনোভাবেই সম্ভব নয় যে বাংলাদেশ থেকে একটা মাছিও ভারতবর্ষে গলে। কিন্তু এখানকার প্রশাসন, এখানকার সরকার আর বিভিন্ন নিজের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য এই সমস্ত জেহাদিদের বারংবার ঢুকিয়েছে, রোহিঙ্গাদের ঢুকিয়েছে, বাংলাদেশ অবৈধ অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। ফলে আমার মনে হয় না এই পশ্চিমবঙ্গের প্রশাসন আর কোনোভাবে
এদের ঢোকা থেকে আটকাবে। যদি কোনো জায়গায় সামনাসামনি বিএসএফ বা অন্যান্য বর্ডার ফোর্সের সামনাসামনি পড়ে যায় তাহলে সেখানটা আটকে গেল। কিন্তু যে পোরাস এরিয়ায় এই উগ্রপন্থী এবং রোহিঙ্গা এবং জিহাদিদের যে আটকানোর যে জায়গা, সেটা আমার মনে হয় না এ সরকার ততখানি উৎসাহ দেখাবে তাদের আটকানোর জন্য। তারা কিন্তু বারংবার বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে, যা বিভিন্ন যে ধরা পড়ছে তাদের কাছে, কেউ 2 মাস, কেউ 5 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর আগে আর বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে তারা আধার কার্ড, ভোটার কার্ড করে আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। ফলে আমার মনে হয় না এখানকার সরকার সেই সদিচ্ছা দেখাবে বাংলাদেশিদের আটকানোর জন্য। আপনার কথা সূত্র ধরেই বলবো, তাহলে কি রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো সম্ভব নয়? রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো তখনই সম্ভব যদি এখানকার প্রশাসন মনে করে, কারণ আপনার একটা খবর অবশ্যই আপনারা রাখেন, আপনারা সাংবাদিক আপনারা রাখেন, যে বাংলাদেশ একটা টাইমে প্রচুর পরিমাণে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের রাখাইন প্রভিন্স থেকে এখানে অনুপ্রবেশ করিয়েছিল। যে যেহেতু তারা মুসলিম, ফলে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, ফলে বৌদ্ধদের অত্যাচারে যে সমস্ত রোহিঙ্গারা বাংলা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম জোনে ঢুকেছিল তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছিল। কিন্তু তারা পুরো চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়খাড় করে দেয় এবং তারপরে তারা পুশব্যাক করে আবার রাখাইন প্রভিন্সের দিকে। ফলে ওইভাবে যদি ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সদিচ্ছা না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব নয় এই রোহিঙ্গাদের আটকানো, এবং জনগণকে তার জন্য উৎসাহ দেখাতে হবে। রোহিঙ্গাকে চিনিয়ে দিতে হবে স্থানীয় লোকেদের। আমার শেষ প্রশ্ন মহারাজ আপনাকে, 1999 সালে তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় যেটা লিখেছেন, আমি কোট আনকোট বলছি, 1999 সালে মৃত্যুশয্যায় থাকা মাকে দেখতে বাংলাদেশে প্রবেশ করার পরই ইসলামপন্থীদের খুশি করার জন্য হাসিনা আমাকে আমার দেশ থেকে বের করে দিয়েছিলেন এবং আমাকে আর কখনো দেশে প্রবেশ করতে দেননি। ছাত্র আন্দোলনে সেই ইসলামপন্থীরাই আজ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলো। সোশ্যাল মিডিয়ায় লিখছেন লেখিকা তসলিমা নাসরিন, কি বলবেন? কারণ তসলিমা নাসরিন সত্যি কথা বলেছেন, তিনি বুঝিয়েছেন, চিনিয়েছেন যে ইসলামের আগ্রাসন, ইসলামিক ব্যভিচার, ইসলামিক দখলদারি সেটা কত ভয়ানক হতে পারে, কত ভয়ানক হতে পারে। শুধু তসলিমা নাসরিন বাংলাদেশের বিষয়ে বলেছেন, বাংলাদেশকে তার যে ঘটনাগুলো ঘটেছে, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার, বৌদ্ধদের উপর অত্যাচার, খ্রিস্টানদের উপর অত্যাচার যে ঘটনা ঘটেছে শুধু সেটুকু বলেছেন। কিন্তু আপনারা চোখ মেলে তাকান, সারা পৃথিবীতে দেখুন যে শিয়ারা সুন্নিদের সহ্য করতে পারছেন না। আপনি পাকিস্তান, আফগানিস্তানে দেখুন, দেওবন্দি ভার্সেস আলে হাদিস বা সুন্নি যে সমস্ত অন্য গ্রুপের মুসলিম আছে তাদের উপর আক্রমণ। কি না ডুরান্ট লাইন আমরা মানি কি মানি না বিষয়। আপনারা এতদিনেও যদি শিখতে না পারেন ইসলামের ইতিহাস কি, মানে একটা অন্যরকম রূপ দেখতে চলেছে বাংলাদেশবাসী, বলতে চলেছে। একদম তাই, একদম তাই। বরং আরেকটা জিনিস, আমি 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 আফগানিস্তানকে অতখানি খাটো করব না, আমি পাকিস্তানের কথা বলবো। পাকিস্তানে আপনার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা, হ্যাঁ, পাখতুনখোয়া যেটাকে বলে, সেখানে কারা মারছে? সেখানে পাকিস্তান আর্মি মারছে। কাদের মারছে? পাখতুনদের মারছে। বালুচিস্তানে কি হচ্ছে? বালুচিস্তানে পাকিস্তান আর্মি অর্থাৎ পাঞ্জাবি আর্মি মারছে। কাদের মারছে? মুসলিম বালুচদের মারছে। ফলে বিষয়টা এখানে নয়, বিষয়টা হচ্ছে এরা শুধু নিজেদের অবস্থান যতটুকু আছে ততটুকু চেনে। পরবর্তী সময় যখন নিজেরা একটা সেটেলড হয় তখন এক ভাই আরেক ভাইকে মারবে। আর এটার জন্য তৈরি থাকুন। আজকে কাফেরদের মারছে তাই জন্য আপনারা ধেই ধেই করে নাচছেন, কিন্তু মনে রাখবেন একটা দিন আসবে যখন আপনার ঘরের বাড়ির লোকেদের কিন্তু আর কাটার মানে ওই কি বলে কচু কাটা বলে, সেই কচু কাটা হওয়ার জন্য তৈরি হয়ে থাকবে। ফলে এদের প্রশ্রয় যত দেবেন এরা তত বাড়বে।